কাতার সফরে ইরান আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা কার সঙ্গে কি আলোচনা হলো, হরমুজ নিয়ে তেহরানের নয়া হুঁশিয়ারি কেন? আবার উত্তেজনায় ফুটছে ভারত পাকিস্তান সম্পর্ক, হাত কেটে নেওয়ার হুমকি ইসলামাবাদের, নতুন সংঘাতের রাস্তা তৈরি হচ্ছে কি? ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে ৩২ ঘন্টা আটকে থাকা মা ও শিশুকে জীবিত উদ্ধার, ক্ষোভে ফুঁসছেন কেন ভূমিকম্প দুর্গতরা? কাটতে শুরু করেছে অনিশ্চয়তার কালো মেঘ। অতি ধীর গতিতে হলেও ঘটনাবহুল হরমুজ প্রণালীতে আবার বাড়ছে জাহাজ চলাচলের সংখ্যা। সমঝোতা স্মারক স্বাক্ষরের এক সপ্তাহ পার হওয়ার আগেই ইরান আর আমেরিকা পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ায় হরমুজ প্রণালী আবারও বন্ধের আশঙ্কা দেখা দিয়েছিল। তবে দুই পক্ষের সংঘর্ষ থামিয়ে আলোচনা টেবিলে ফেরার সিদ্ধান্তে আপাতত দূর হয়েছে হরমুজে নতুন করে অচল অবস্থা সৃষ্টির শঙ্কা। সোমবার গুরুত্বপূর্ণ জলপথ পাড়ি দিয়েছে কমপক্ষে ৪০টি বাণিজ্যিক জাহাজ। হরমুজে যান চলাচল স্বাভাবিক থাকলেও গুরুত্বপূর্ণ এই জলপথে অন্য কোনো দেশের সহযোগিতা বা হস্তক্ষেপ কিছুই সহ্য করতে নারাজ ইরান। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে নিরাপত্তার স্বার্থে হরমুজে মাইনের যে জাল বিছিয়েছিল ইরান, তা অপসারণ করতে এখন এগিয়ে আসার প্রস্তাব দিয়েছে ফ্রান্স সরকার, যা সরাসরি প্রত্যাখ্যান করেছে খামেনির দেশ। হরমুজ থেকে মাইন সরানোর কাজ অন্য কোনো দেশ নয়, শুধু ইসলামী প্রজাতন্ত্রই করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। এদিকে পাল্টাপাল্টি হামলা বন্ধ করে শান্তি আলোচনা এগিয়ে নিতে কাতার সফরে গেছেন ইরান ও আমেরিকার প্রতিনিধি দল। তবে দুই দেশের প্রতিনিধিরা মুখ দেখাদেখি এড়িয়ে শান্তি আলোচনার পরবর্তী পদক্ষেপ নিয়ে মধ্যস্থতাকারী কাতারের সাথে আলাদা বৈঠক করবে। দুই পক্ষের সাথে আলাদা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার দোহায় এসেছেন কাতারের কর্মকর্তাদের সাথে দেখা করতে। তারা এখানে ইরানিদের সাথে সরাসরি আলোচনার জন্য আসেননি। শান্তি আলোচনায় আগ্রহী ইরানের প্রতিনিধি দল কাতার সফরে গেলেও চলমান সমঝোতা চুক্তি টিকবে কিনা তা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক মেনে চললেই কেবল ইরানও তা মানবে, আর যুদ্ধবিরতি ভেস্তে দিতে নয়া অপচেষ্টার কড়া জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনে রেজা। অন্যদিকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রধান বাধা লেবাননে আগ্রাসন বন্ধের বদলে হামলা জারি রেখেছে দখলদার ইসরায়েল। দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার না করতে এখনও অনড় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, লেবানন সরকারের সাথে ইসরায়েলের নতুন চুক্তি সেখানে সেনাবহর রাখার অনুমতি দেয়, যে চুক্তিকে সার্বভৌমত্বের আত্মসমর্পণ বলছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। ভারতের সঙ্গে সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে উত্তেজনা ছড়িয়েছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। তিনি বলেছেন, পাকিস্তানের প্রাপ্য পানি প্রবাহে বাধা দেওয়ার কোনো প্রচেষ্টা ইসলামাবাদ মেনে নেবে না। এ প্রসঙ্গে ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পাকিস্তানের পানির অংশে কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসাদ্দিক মালিকের এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, একটি সংবাদ সম্মেলনে মুসাদ্দিক মালিক বলেন, পাকিস্তানের বিপুল জনগোষ্ঠীর জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। তাই নদীর পানি প্রবাহে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হলে শুধু কৃষিখাত নয়, খাদ্য উৎপাদন, কর্মসংস্থান এবং জাতীয় অর্থনীতিও বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। দেশের লাখো কৃষকের জীবন ও জীবিকা সরাসরি নদীর পানির সঙ্গে সম্পৃক্ত। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডনের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, মালিক অভিযোগ করেছেন, ভারতের রাজনৈতিক নেতৃত্ব পাকিস্তানে পানি প্রবাহ সীমিত করার অবস্থান নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটি ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন, যার মাধ্যমে হুমকি দেয়া হচ্ছে পাকিস্তানে এক ফোঁটা পানিও যেতে দেওয়া হবে না। এসব উল্লেখ করে মালিক বলেন, পাকিস্তানের প্রায় 40 থেকে 50% মানুষ কৃষি নির্ভর এবং কৃষিখাত দেশের কর্মসংস্থানের বড় অংশের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও উল্লেখযোগ্য অবদান রাখে। পানির প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা কার্যত পাকিস্তানের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। মালিকের মতে, বিষয়টি কেবল দুই দেশের রাজনৈতিক বিরোধ নয়, এটি আন্তর্জাতিক আইন, ন্যায্যতা এবং উজান ও ভাটির দেশগুলোর পানির অধিকারের সঙ্গে সম্পর্কিত। পাকিস্তান নিজের অধিকার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
পৃথিবীর অনেক নদী অববাহিকা নিয়ে আনুষ্ঠানিক চুক্তি না থাকলেও আন্তর্জাতিক রীতি ও কনভেনশনের ভিত্তিতে পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা হয়। সেখানে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি কার্যকর আন্তর্জাতিক চুক্তি বিদ্যমান থাকা সত্ত্বেও পানি প্রবাহ বন্ধ করার আলোচনা কেন হচ্ছে এ প্রশ্ন তোলেন পাকিস্তানের এই মন্ত্রী। তার মতে, উজানের কোনো দেশের ইচ্ছামতো ভাটির দেশের পানির প্রবাহ বন্ধ করে দেওয়ার অধিকার থাকতে পারে না। অন্যদিকে এ ব্যাপারে ভারতের অবস্থান ভিন্ন। কয়েক সপ্তাহ আগে দেশটির কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী CR পাটিল NDTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে ভারত সিন্ধু অববাহিকার পানিতে নিজেদের প্রাপ্য অংশ সম্পূর্ণভাবে ব্যবহার করার সক্ষমতা অর্জন করবে। ভারতের অংশের পানি ভবিষ্যতে আর পাকিস্তানে প্রবাহিত হতে দেওয়া হবে না বলে হুমকি দেন তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদী ব্যবস্থা নিয়ে বিরোধ দীর্ঘদিনের। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সিন্ধু নদী এবং এর 6টি প্রধান উপনদীর পানি ব্যবহারের নীতিমালা নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক অঙ্গনে বহুল আলোচিত এই চুক্তিকে বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী আন্তঃসীমান্ত পানি চুক্তিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাসের কারণে চুক্তিটির ভবিষ্যৎ এবং এর বাস্তবায়ন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে প্রায় 32 ঘন্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র 18 দিনের এক নবজাতক ও তার মাকে। দীর্ঘ সময় ধরে চলা উদ্ধার অভিযানের পর তাদের জীবিত বের করে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। শিশুটির অলৌকিক এই বেঁচে যাওয়ার ঘটনা দেশ জুড়ে আশার প্রতীক হয়ে উঠেছে। একই সঙ্গে ধ্বংসস্তূপে আটকে থাকা অন্যদের উদ্ধারে নতুন উদ্দীপনা পেয়েছে উদ্ধারকারী দলগুলো। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ আশপাশের বিভিন্ন এলাকায় বহু ভবন আংশিক বা পুরোপুরি ধসে পড়ে। এতে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতির পাশাপাশি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অনুসন্ধানকারী দল ও উদ্ধারকারী কুকুরের সহায়তায় টানা অভিযান চালিয়ে যাচ্ছেন। উদ্ধারকারীরা জানান, ধসে পড়া একটি আবাসিক ভবনের নিচে জীবিত মানুষের উপস্থিতির সংকেত পাওয়ার পর অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। প্রায় 32 ঘন্টার চেষ্টার পর প্রথমে শিশুটিকে এবং পরে তার মাকে নিরাপদে বের করে আনা হয়। উদ্ধারস্থলে উপস্থিত চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। চিকিৎসকরা জানান, দীর্ঘ সময় আটকে থাকলেও মা ও শিশুর অবস্থা স্থিতিশীল। এই নবজাতক ও তার মাকে উদ্ধারের সময় প্রত্যক্ষদর্শীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। উদ্ধারকর্মীরা শিশুটিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে বের করে আনতেই সেখানে করতালি ও উল্লাসে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও উদ্ধার অভিযানের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে এবং হাজারো মানুষ এটিকে অলৌকিক হিসেবে উল্লেখ করেন। রয়টার্স, বিবিসি সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে অভিযান এখনো চলছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকারীরা। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কার্যক্রম পরিচালনায় নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাদের। অনেক এলাকায় ভারী যন্ত্রপাতি পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ভেনেজুয়েলা সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করেছে। সেনাবাহিনী, দমকল বাহিনী, চিকিৎসক দল ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের পর প্রথম 72 ঘন্টা জীবিত মানুষ উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাই ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে রাত দিন টানা কাজ করছেন উদ্ধারকর্মীরা। তাদের আশা, 18 দিনের শিশুটি ও তার মায়ের সফল উদ্ধার যেমন অসম্ভবকে সম্ভব করেছে, তেমনি আরও অনেক মানুষকে জীবিত উদ্ধারের সম্ভাবনাও এখনো শেষ হয়ে যায়নি। বিশ্বজুড়ে আবহাওয়া এখন যে রূপ ধারণ করেছে তাকে এক কথায় ভয়ঙ্কর বললেও কম হবে। একদিকে তীব্র খরায় বনাঞ্চলে দাউ দাউ করে জ্বলছে আগুন, অন্যদিকে রেকর্ড ভাঙা গরমে গলছে পিচ, আবার কোথাও প্রবল বৃষ্টিতে ভাসছে মাইলের পর মাইল এলাকা। প্রকৃতি যেন একযোগে তার সব হিংস্র রূপ নিয়ে মানুষের ওপর আছড়ে পড়েছে। সম্প্রতি তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশের আবহাওয়ার চিত্র দেখলে মনে হয় পুরো পৃথিবীর জলবায়ুর চাকাটাই ওলটপালট হয়ে গেছে। আর এটাই হচ্ছে ভয়াবহ সুপার এল নিনো।
সম্প্রতি তুরস্কের কান্দালি এলাকায় এক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। রয়টার্সের খবর অনুযায়ী কৃষি জমি থেকে শুরু হওয়া এই আগুন তীব্র বাতাসে বনাঞ্চল পেরিয়ে লোকালয়ের কাছাকাছি চলে আসে, যার নিয়ন্ত্রণে 7টি বিমান ও 8টি হেলিকপ্টার কাজ করছে। আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রেও একই ভয়াবহতা দেখা গেছে। রয়টার্সের আরেকটি প্রতিবেদন বলছে, ইউটা ও কলোরাডো সীমান্তে লাগা স্নাইডার ফায়ার নামের এক বিশাল দাবানলে প্রায় 28,000 একর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে এবং আগুন নেভাতে গিয়ে 3 জন দমকল কর্মী প্রাণ গেছে। এদিকে ইউরোপ পুড়ছে নজিরবিহীন তাপদাহে। রয়টার্স ও বিবিসির তথ্যমতে সার্বিয়ার বেলগ্রেডে তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, ইউক্রেনের কিয়েভে তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং হাঙ্গেরির বুদাপেস্টে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন, মানুষের তৈরি জলবায়ু পরিবর্তনের কারণেই এই তীব্র গরমের রাতগুলো এখন আগের চেয়ে 100 গুণ বেশি ঘন ঘন আঘাত হানছে। ইউরোপ যখন আগুনে পুড়ছে, এশিয়া তখন ভাসছে বন্যার পানিতে। রয়টার্সের খবর অনুযায়ী ভারতের অরুণাচল ও আসামে কয়েকদিনের টানা ভারী বর্ষণে আকস্মিক বন্যা দেখা গেছে, যেখানে ইয়াজলি গ্রামের অন্তত 20টি বাড়িঘর চোখের পলকে তলিয়ে গেছে। পাশাপাশি জাপানের কিয়োটো শহরেও ক্রান্তীয় ঝড়ের প্রভাবে রেকর্ড বৃষ্টিতে কামো নদী উপচে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। হুট করে আবহাওয়া এতটা হিংস্র হওয়ার পেছনে মূল কারণ দুটি বলে মনে করছেন গবেষকরা: মানুষের কারণে ঘটা বৈশ্বিক উষ্ণতা এবং শক্তিশালী প্রাকৃতিক ঘটনা সুপার এল নিনো। ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে, প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা যখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যায়, তখন তাকে সুপার এল নিনো বলা হয়। বিবিসি ফিউচারের মতে, এই সুপার এল নিনোর প্রভাবে পৃথিবীর এক প্রান্তের মেঘ বৃষ্টি অন্য প্রান্তে চলে গিয়ে কোথাও তীব্র খরা আর কোথাও প্রলয়ঙ্কারী বন্যা তৈরি করছে। আবহাওয়াবিদদের মতে এল নিনো একটি চক্রাকার প্রক্রিয়া, যা কয়েক মাস পর শেষ হয়ে যাবে। তবে এটি শেষ হলেই আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হবে না, কারণ মানুষের ভুলের জন্য বায়ুমণ্ডল স্থায়ীভাবে দূষিত হয়ে পড়েছে। প্রকৃতির এই চরম রূপ থেকে বাঁচতে হলে আমাদের এখনই কয়লা বা তেলের মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে সৌরশক্তির মতো সবুজ শক্তির দিকে ঝুঁকতে হবে এবং নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে। আমরা যদি এখনই সচেতন না হই, তবে প্রকৃতির এই হিংস্রতা আগামীতে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে।